রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন, প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক, জড়িত দুজন শনাক্ত, দ্রুতই গ্রেপ্তারের দাবি। সঞ্চয়ের পরিবর্তে গ্রাহককে বিনিয়োগে উৎসাহিত করতে চায় সরকার, তারল্য ফাঁদে পড়তে পারে অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না। শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মিলবে আন্তর্জাতিক ফ্লাইট, পর্যটন অর্থনীতিতে গতি সঞ্চারের আশা, প্রস্তুতি নিয়ে প্রশ্ন। ফেসিলিটিগুলো এনশিওর করা দরকার। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যেটাই করুন না কেন হয়তো টাইম নিয়ে করুক। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রভাব, 4 বছরে প্রায় 4 সেন্টিমিটার দেবেছে বরিশালের মাটি, হুমকিতে জনস্বাস্থ্য এবং কৃষি। এবং যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসন, একদিনেই নিহত 45, অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ এখনো বহাল, জানালেন ট্রাম্প। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডে বড় ভাই বাদী হয়ে বংশাল থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং বিচারের আওতায় না আনলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। শেষবারের মতো পুরান ঢাকার রওশনভিলা থেকে বের হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। প্রিয় ক্যাম্পাসে নয়, এবার যাচ্ছেন মিডফোর্ড হাসপাতালের মর্গে, ময়নাতদন্ত হবে তার। পুরান ঢাকার অলিগলি, আরমানিটোলার নুরবক্স রোড আর গৃহশিক্ষক হিসেবে রওশনভিলা তার পরিচিত হলেও প্রাণ গেল সেই চেনা আঙ্গিনাতেই। চুরিঘাগাতে রক্তক্ষরণে সিঁড়িতেই জীবনের ইতি টেনেছেন পরিসংখ্যান বিভাগের এই ছাত্র। রোববার বিকালে হত্যাকাণ্ডটি ঘটলেও জানাজানি হয় ঘণ্টা দুয়েক পর। খবর পেয়ে ছুটে আসেন সহপাঠী, স্বজন, শিক্ষক ও রাজনৈতিক সহযোদ্ধারা। জোবায়েদের আকস্মিক মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন জগন্নাথের শিক্ষার্থীরা। ঘেরাও করে রাখে বাড়িটি। দীর্ঘ 6 ঘণ্টা পর লাশ উদ্ধার করে পিবিআই। এ সময় আইনশৃঙ্খলার নাজুক অবস্থার কারণে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার হত্যার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। বংশাল থানার সাব ইন্সপেক্টর পলাশ আসার পরে সিঁড়ির সামনে একটা চাকু, এই চাইনিজ চাকু, সেটা হচ্ছে উদ্ধার করলো। সেটা উদ্ধার করার পরে আমরা ওনাকে নিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠলাম তখন আমি দেখলাম যে দেহটা উল্টো হয়ে পড়ে আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতটা নাজুক হবে এটি কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি। সিসিটিভি দেখে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে তখনই পুলিশে হেফাজতে নেওয়া হয়। এমন খবরে মধ্যরাত পর্যন্ত বংশাল থানার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। তার যে রুমমেট, তাদের সাথে কথা বলে যে এটা বুঝতে পারি যে সে বের হওয়ার আগে বারবার ফোন দিচ্ছিল যে আপনি কই, এক্সাক্ট লোকেশনটা কই। তিনি যখন কাছাকাছি চলে আসেন তো তখন আবার কল দিছে কই। তো তখন আমি জিনিসটা বুঝতে পারি যে আসলে এটা প্রি প্ল্যান ছিল। যে দুটো ছেলে হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদেরকে সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। বংশাল থানায় জোবায়েদের বড় ভাই ইনায়েত সৈকত বাদী হয়ে মামলা করেন। এ সময় ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন। ফিজিক্যালি একজন ডেড হলেও আসলে মেন্টালি আমরা বাকি 5 জনও ডেড হয়ে গেছে আজকে থেকে। আমার বন্ধু, আমার ভাই, আমি জানি না বাকি জীবন আমি কীভাবে বাঁচবো ওকে ছাড়া। এটা সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো। আমি কাকা হিসেবে দাবি, যারা আমার ভাই পাশ থেকে শুরু করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়।
ঘটনার বিস্তারিত জানতে চাইলে বংশাল থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কথা বলতে সম্মত হননি। এদিকে প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এই ঘটনার পর ক্যাম্পাসের এখন পরিস্থিতি কেমন দেখছেন? আজ ছাত্রদলের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা, আর এই যে দুজন শনাক্ত হয়েছে তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? রওশন, প্রথমত যে বিষয়টি বলতে চাই, রাতভর কিন্তু যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সবাই মিলেই আসলে রাজপথে আন্দোলন করেছে। আমরা দেখেছি যে আরমানিটোলা যে স্থানে আসলে ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু তারা আসলে একযোগেই সেখানে আন্দোলন করেছে এবং পরবর্তী সময়ে তাঁতিবাজার মোড় হয়ে বংশাল থানার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা একটা জোরালো আন্দোলন গড়ে তুলেছিল। যেহেতু সকালেই আসলে তারা থানা ত্যাগ করে আসলে নিজ নিজ বাসায় বা নিজের যে আবাসস্থল রয়েছে সেখানে চলে গিয়েছে, তবে সকাল থেকে আসলে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই থমথমে। কারণ একটা বিষয় আরেকটি তথ্য দিতে চাই, কারণ আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং এই সময় একটা উৎসবমুখর পরিবেশ থাকে। কিন্তু আসলে গতকালকের ঘটনার পর থেকে আসলে আজকে এখন ক্যাম্পাসে একটা থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি। আর আপনি আরেকটি প্রশ্ন আমাকে করেছিলেন যে ছাত্রদলের যে বিক্ষোভের বিষয়টি, এটি নিয়ে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগেই যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে, যে আজকে সকাল 11টায় আজকে 11টায় লাশ এখানে নিয়ে আসা হবে এবং লাশ এখানে নিয়ে আসার পর জানাজার পরে কিন্তু এখান থেকে বিক্ষোভটি শুরু হবে এবং সারা দেশে একযোগে যে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে সেটি আসলে দুপুর থেকে কার্যকর হবে। এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও যেমন রয়েছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলে যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি, একই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সবাই মিলে কিন্তু সম্মিলিতভাবে একটা জোরালো একটা বিক্ষোভের কথা বলছেন। অর্থাৎ যে শুধু ছাত্রদল একাই এখানে বিক্ষোভ করবেন বিষয়টি এমন নয়, সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন, অন্যান্য যে সক্রিয় ছাত্র সংগঠনগুলো রয়েছেন সবাই মিলেই কিন্তু এখানে আসলে তাদের যে বিক্ষোভের বিষয়টি রয়েছে এটি সক্রিয়ভাবে থাকবেন। এবং আরও কিছু তথ্য আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে। লাশ কিন্তু এখন ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তার মর্গে রয়েছে এবং সেখান থেকেই কিন্তু মূলত হচ্ছে স্বাভাবিকভাবে যে ময়নাতদন্তের বিষয়টি সেটি সম্পন্ন হওয়ার পরে লাশকে ক্যাম্পাসে নিয়ে আসার একটি কথা রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও যে বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে পুলিশে জানিয়েছে যে প্রাথমিকভাবে যে দুজনকে আসলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহ করা হয়েছিল তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ প্রচেষ্টাই কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং একই সাথে আসলে যে ছাত্রী রয়েছে, নিহত জুবাইদের যে ছাত্রী রয়েছে তাকে কিন্তু আসলে সন্দেহজনকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সাথে যে সম্পৃক্ত যে আলামতগুলো রয়েছে প্রত্যেকটি আলামতকেই কিন্তু নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এবং একই সাথে বর্তমানে কিন্তু থানায় অবস্থান করছেন আসলে নিহত জুবাইদের পক্ষ থেকে তার বড় ভাই, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি অফ এয়ারে, সেও কিন্তু আমাদেরকে জানিয়েছে আসলে মামলা করার জন্য সে বাদী হয়ে নিজেও প্রস্তুত রয়েছে, তবে মামলা হওয়ার পরে আমরা আসলে বিস্তারিতভাবে আরও জানতে পারবো। তো রওশন, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। রওশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা খুনের পর ক্যাম্পাসের পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। সঞ্চয়পত্র বহু বছর ধরে মধ্যবিত্তের আস্থার বিনিয়োগ হিসেবে পরিচিত, কিন্তু 2024 সালের আগস্টে সঞ্চয়পত্রের বিক্রি ছিল 2036 কোটি টাকা, যা 2025 সালের আগস্টে নেমে এসেছে মাত্র 289 কোটিতে, কমেছে প্রায় 88%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি, আয় হ্রাস এবং কর্মসংস্থান সংকটেই মানুষ সঞ্চয় ভেঙে চলতি খরচ চালাচ্ছে। অন্যদিকে ব্যাংকে টাকা রাখা ঝুঁকি মনে করায় সঞ্চয়পত্র কিনছেন অনেকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সরকার সঞ্চয়ের পরিবর্তে বিনিয়োগেই বেশি উৎসাহ দিচ্ছে, যদিও বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুদের নীতি এই অর্থের নীতিকে লিকুইডিটি ট্র্যাপে ফেলতে পারে। শাহাদাত অভ্রের প্রতিবেদন। সঞ্চয়পত্র বহু বছর ধরে দেশের মধ্যবিত্তের বিনিয়োগের আস্থার জায়গা হয়ে উঠেছে, কিন্তু বর্তমানে সঞ্চয়পত্র ক্রয়ের চেয়ে বিক্রির হারই বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছরের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের নিট বিনিয়োগ ছিল 2036 কোটি টাকা, কিন্তু চলতি বছরের আগস্টে বিক্রি কমে দাঁড়িয়েছে মাত্র 289 কোটিতে, অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে 87%-এরও বেশি।
অন্যদিকে যারাও সঞ্চয়পত্র কিনছেন তারাও ব্যাংকিং খাতে টাকা রাখতে ঝুঁকি মনে করছেন বলেই সঞ্চয়পত্র ক্রয়ে আগ্রহী হয়েছেন। ডাক বিভাগে সঞ্চয়পত্র কিনতে এসেছে প্রবাসী শামীম এবং তার স্ত্রী, জানালেন তাদের শঙ্কার কথা। দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে, ব্যাংকে আমার রিস্ক মনে হচ্ছে, সেজন্য আমি সঞ্চয়পত্রতে জিপিওতে টাকা রাখার চিন্তা ভাবনা করলাম। ব্যাংক থেকে সেফ মনে হচ্ছে এই কারণে, কারণ ওগুলো তো কোনো গ্যারান্টি নেই। এখন এটা সরকারের উপরে আমরা দিয়ে দিয়েছি, বাস ওনারা এখন এটার উপরে একটা ভরসা আছে যে একটা আমরা বেনিফিট পাবো। এখন তো ব্যাংকের অবস্থা ভালো না, কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ সেটা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন, যার ফলে এখানে জমা রেখেছিলাম। আমি সরকারি চাকরি করতাম এক সময়, এই জন্য সরকারি জিনিসটাকে আমি সাপোর্ট দিই। অর্থনীতিবিদরা বলছেন মানুষ এখন সঞ্চয় থেকে বের হয়ে টিকে থাকার চেষ্টা করছেন। মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের ভাটা সব মিলিয়ে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা নেই, ফলে বড় একটি অংশ ভেঙে ফেলছে পুরনো বিনিয়োগ। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না, তাদের যে বেসিক নিড আছে সেগুলো ফুলফিল করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাও কিন্তু আসলে অ্যালার্মিং। সুতরাং তারা নতুন করে যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে সে আগ্রহটা তারা হারিয়ে ফেলেছে। যদি বিনিয়োগ প্রবাহটা বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যে নীতি সুদের হার কমানো সত্ত্বেও এর আলটিমেট সুফল এটা সাধারণ জনগণ এটা পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন সরকারের উদ্দেশ্য এখন মানুষকে সঞ্চয়ের বদলে বিনিয়োগে উৎসাহিত করা, এতে অর্থনীতিতে গতি ফিরবে, বাড়বে কর্মসংস্থান। জনগণের কাছে যদি বিকল্প অধিকতর লাভজনক বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবে এখান থেকে সুইচ করে অন্য জায়গায় যাবে। সরকার নিজেও চাচ্ছে যে পাবলিকের কনসেন্ট্রেশনটা সঞ্চয়ের পত্রের পাশাপাশি ওই জায়গাতেও শিফট করুক আর কি, ট্রেজারি বন্ড বিলে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই নীতির ফলে অর্থনীতি পড়তে পারে লিকুইডিটি ট্র্যাপে, অর্থাৎ মানুষ টাকা হাতে রাখছে কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে ভয় পাচ্ছে। ব্যালেন্স করে আবার ভারসাম্য করে এখন সুদের হার আবার কমায় দিচ্ছে। এই কারণে না দিলে মানুষের কস্ট অফ ফান্ড, যদি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সমস্ত কিছুর দাম বেশি, 15% যদি আমাকে ব্যাংকেরই সুদ দিতে হয় তাহলে তাকে ব্যবসা করে সার্ভাইভ করা কঠিন। যার জন্য এটা কমায় আনার চেষ্টা করতেছে। যত মেকানিজম করুক না কেন বড় ব্যবসায়ীরা নির্বাচন বন্ধ অপেক্ষা করবে। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় সরকারের বিকল্প অর্থায়ন এখন নির্ভর করছে ব্যাংকের ঋণের উপর, ফলে বাণিজ্যিক ব্যাংক খাতেও তৈরি হয়েছে চাপ। 2024-25 অর্থ বছরে সরকারি ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমে দাঁড়িয়েছে 72,372 কোটি টাকায়। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়েছে 1,36,000 কোটি টাকারও বেশি। আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সঞ্চয়পত্র বিক্রি করতে লাগাম টানা হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে সুদ হার কমানো। বিশেষজ্ঞরা বলছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পড়ছে বিপাকে, কারণ সংসারের বড় অংশের ব্যয় তারা চালাতেন সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে। এখন সেটিও কমে গেলে বাড়বে অনিশ্চয়তা। বাজেট ঘাটতি মেটাতে বড় খাত ছিল এই সঞ্চয়পত্র। যখন সাধারণ মানুষ এই সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছে তখন বাংলাদেশ ব্যাংক বলছে সেই সঞ্চয় বিনিয়োগ আকারে অর্থনীতিতে ফিরে আসবে। তবে এখন দেখার বিষয় সাধারণ মানুষ কতটা বিনিয়োগে আগ্রহী হয়। সাদাত অভ্র, এখন ঢাকা। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতি 8ম দিনে গড়িয়েছে। চলছে অনশন কর্মসূচিও। পাশাপাশি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। সে বিষয়ে আরও বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, শিক্ষকদের মহাসমাবেশ কখন শুরু হবে আর আজ 9ম দিনের মতো কর্মসূচি চলছে, এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কোনো উপস্থিতি বা কোনো বিষয়ে আশ্বস্ত করার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? রওশন, মহাসমাবেশের যে বিষয়টি সেটি সকাল 10টা থেকে শুরু হবার কথা এবং তাদের যেই অনশন চলছিল সেটিকে তারা উন্নীত করে আমরণ অনশনে নিয়ে গিয়েছেন এবং
এই মহাসমাবেশে যোগ দিতে কিন্তু ইতিমধ্যে সারা দেশের জেলা উপজেলা থেকে শিক্ষকরা শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। সেই পাশাপাশি 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কিন্তু কর্মবিরতি চলছে। আজ 9ম দিনের মতো শিক্ষক এবং কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের 3টি দাবি রয়েছে, তার মধ্যে রয়েছে তাদের বাড়ি ভাড়া সেটি মূল বেতনের 20% করা, পাশাপাশি রয়েছে তাদের স্বাস্থ্য ভাতা যেটি সেটিকে 1500 টাকা এবং 75% কর্মচারীদের জন্য উৎসব ভাতা। এই 3টি দাবিতে মূলত তারা 12 তারিখ থেকে আন্দোলন করে চলেছেন এবং তাদের এই আন্দোলনে মূলত প্রেস ক্লাবের সামনে পুলিশি হামলা হয়, তারা সেই অভিযোগ করেন এবং তারা বলেন তাদের উপরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ করা হয়। সেখানে কয়েকজন আহত হন, কয়েকজনকে আটক করা হয়। যদিও যে কজনকে আটক করা হয়েছিল তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এর প্রতিবাদে মূলত তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং তাদের এই অবস্থান আজ 9ম দিনের মতো চলছে এবং এর মাঝে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন যে আগামী নির্বাচনে শিক্ষকদের আসলে দরকার, আর শিক্ষকরা বলছেন যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা নির্বাচনের যে দায়িত্ব সেটি পালন করবেন না। এবং এর মাঝে আমরা দেখেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে চিঠি আদান প্রদান হয়েছে এবং তারা সেখানে 5% বিষয়টি মেনে নিয়েছেন যে তারা 20% চাচ্ছে সেটি না 5%। তবে শিক্ষকরা আসলে এই 5% যে মেনে নেওয়া হয়েছে সেটিকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন যে তাদের যে দাবি, এই 3টি দাবি, সেই দাবিগুলো আসলে যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবি পূরণের জন্য তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। একেবারে শুরু থেকেই তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছেন, সেখানে পুলিশি বাধার মুখে তারা ফিরে আসেন। পরবর্তীতে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করেন এবং এরপরে আসলে গতকালকে তারা খালি থালা হাতে শিক্ষা ভবন অভিমুখে যান এবং তাদের আরও বেশ কিছু কর্মসূচি ছিল। এর মাঝে তারা বলছিলেন যে তাদের এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মূলত যৌক্তিক এবং এই দাবি যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা এক দফা জাতীয়করণের দাবিতে যাবেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি দেওয়াগুলো সরকার যতদিন পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ তাদের কর্মবিরতি চলবে, তারা শহীদ মিনার ছাড়বেন না এবং তাদের যে অনশন সেটিও চলবে। পাশাপাশি তাদের মহাসমাবেশের জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই ছিল আমার কাছে সবশেষ। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশের সবশেষ পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মিলবে আন্তর্জাতিক ফ্লাইট। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এরই মধ্যে মিলেছে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি। এর মধ্যে দিয়ে পর্যটনের পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ এবং বৈদেশিক সংযোগেও উন্মোচন হতে যাচ্ছে নতুন এক দিগন্ত। তবে টার্মিনাল ভবনের নিচতলার অ্যারাইভাল অংশ পুরো প্রস্তুত হলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বাস্তব প্রস্তুতি কতটা তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন। মন্তস বেদজ্ঞের প্রতিবেদন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যুক্ত হল কক্সবাজার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই চলছে আন্তর্জাতিক ফ্লাইট চালুর শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নিচতলার অ্যারাইভাল অংশ পুরোপুরি প্রস্তুত। ব্যাংকের কালেকশন বুথ, বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ সহ প্রবাসী কল্যাণ ও তথ্য কেন্দ্র স্থাপনের কাজও শেষ। পাশাপাশি প্রস্তুত করা হয়েছে আধুনিক লাগেজ স্ক্যানার মেশিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বা ফ্লাইট শিডিউল ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবে প্রয়োজনীয় জনবল। প্রবাসী কল্যাণ ডেস্ক, হেল্প ডেস্ক, মানি এক্সচেঞ্জ, ইমিগ্রেশন ডেস্ক মোটামুটি চালু হয়ে গেছে। কিন্তু বাকি এখন অথরিটির থেকে ফ্লাইট যদি অ্যাপ্রুভাল হয় ওইভাবে নামতে পারবে, মানে মোটামুটি এটা অ্যারাইভেলের জন্য প্রস্তুত হয়ে গেছে। খুব শিগগিরই এই রানওয়ে থেকে আকাশে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট, যা এই শহরের আকাশপথের ইতিহাস বদলে দেবে। তখন কক্সবাজার শুধু অবকাশ যাপন নয়, আন্তর্জাতিক সংযোগের নতুন কেন্দ্র হবে।
প্রথম পর্যায়ে কক্সবাজার ঢাকা কলকাতা কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনায় ধাপে ধাপে বাড়তে পারে ফ্লাইটের সংখ্যা। ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন টার্মিনাল ভবনের কাজ শেষ হয়েছে প্রায় ৮৬%। বর্তমানে ৯,০০০ ফুট দৈর্ঘ্যের রানওয়ে সাগরের বুকে আরও ১,৭০০ ফুট সম্প্রসারণের কাজও শেষ প্রায় ৮৪%। শিগগিরই এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। রানওয়ের বিষয়ে রানওয়ের মোটামুটি কাজ 85%, আমি জানছি 85% এর মতো কাজ শেষ হয়ে গেছে, আর প্রজেক্টের সময় আছে, ওর মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, যার প্রভাব পড়বে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে। তবে ব্যবসায়ীদের মতে প্রকৃত আন্তর্জাতিক মানে পৌঁছাতে বিমানবন্দর ও শহরকে সাজাতে হবে বিদেশি পর্যটকদের উপযোগী করে। বাংলাদেশে সামুদ্রিক মাছ পৌঁছে যায়, দুবাইতে যাই, মালয়েশিয়াতে যাই, সিঙ্গাপুরে যাই। এই মাছগুলো যখন কক্সবাজার ইন্টারন্যাশনাল যখন ফ্লাইট চালু হবে, আমরা এই মাছের আইটেমগুলো আমরা সরাসরি কক্সবাজার থেকেই আমরা বাইরের দেশে এগুলো পাঠাতে পারবো। একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সাথে শুধু অবকাঠামো না, এটার সাথে বিভিন্ন ধরনের কানেক্টিভিটিও সম্পৃক্ত। এখানে যারা বিদেশ থেকে আসবে তাদের একটা এনভায়রনমেন্ট, ওয়েলকামিং এনভায়রনমেন্ট এস্টাবলিশ করা, এগুলো না করে যদি করা হয়, আমার মনে হয় মানুষের একটা প্রথমে দর্শনে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। বেবিচকের তথ্যানুযায়ী চলমান ৩ প্রকল্পের মধ্যে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে ২,০১৫ কোটি টাকা, রানওয়ে সম্প্রসারণে ৩,৭০৯ কোটি, আর টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ২৭৭ কোটি টাকা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। গত ৪ বছরে বরিশালের মাটি ৪ সেন্টিমিটার দেবে গেছে। অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এদিকে উপকূলীয় এলাকা হওয়ায় ভূগর্ভস্থ পানির ওই জায়গা দখলে নিচ্ছে লবণাক্ত পানি। এতে জনস্বাস্থ্য এবং কৃষি পড়েছে হুমকির মুখে। তাতে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। ২০০২ সালে বরিশাল পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। এরপর থেকে গত ২৩ বছরেও নগরীর পানির চাহিদা পূরণ করতে পারেনি বরিশাল সিটি কর্পোরেশন। তবে দিন দিন সুপেয় পানির চাহিদা বাড়ছে। সিটি কর্পোরেশন পানির চাহিদা পূরণ করতে না পারায় ব্যক্তিগত উদ্যোগে ভূগর্ভস্থ পানি ওঠাতে গভীর নলকূপ বসিয়েছে অনেক নগরবাসী। সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের তথ্য মতে মহানগরীতে ব্যক্তিগত গভীর নলকূপের সংখ্যা ২৭,৯২৩টি। এছাড়া সিটি কর্পোরেশনের নলকূপ আছে আরও ৩৮টি। শুধুমাত্র গভীর নলকূপ দিয়েই পানি উত্তোলন করা হয় দৈনিক ৩,২০,০০,০০০ লিটার। তবে ব্যক্তিগত নলকূপে কি পরিমাণ পানি ওঠানো হয় তার কোনো পরিসংখ্যান মেলেনি। এভাবে পানি উত্তোলনের ফলে গত ৪ বছরে বরিশালের মাটি ৪ সেন্টিমিটার দেবে গেছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খাল থেকে পানি কিছু নিচে চুয়ায় যায়। এবার বৃষ্টিপাত বেশি হয়েছে, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণেও আন্ডারগ্রাউন্ড টেবিলে পানি রিচার্জ হয়েছে। তো এইভাবে যদি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিলটাকে যদি আমরা ইনটেক্ট রাখতে পারি, রিচার্জ করতে পারি, ইনটেক্ট রাখতে পারি, তাহলে বরিশালে মাটি দিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটা ইনশাল্লাহ বন্ধ হবে। মহানগরীতে জনসংখ্যা বাড়ায় পানির চাহিদা মেটাতে বাধ্য হয়েই ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকা হওয়ায় ভূগর্ভের উত্তোলন করা পানির সেই স্থান দখল করেছে লবণাক্ত পানি। এতে মানবদেহে লবণাক্ত বৃদ্ধির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় কৃষিতেও। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর সময়ের সাথে সাথে নিচে নেমে যাচ্ছে এবং বরিশাল যেহেতু একটি উপকূলবর্তী এলাকা, স্যালাইন ওয়াটার ইন্ট্রুশনের একটা সম্ভাবনা থেকে যায় এবং এই স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন ভবিষ্যতে মানবদেহ এবং কৃষিকাজের উপর একটি নেতিবাচক ভূমিকা রাখবে। এই অবাধ উত্তোলনকে বন্ধ করার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত জীবন ধারণের জন্য একটি যৌথ সম্মিলিত পদক্ষেপ
গ্রহণ করা জরুরি হয়ে পড়ছে। ভূগর্ভস্থ পানি ওঠানোর ফলে বরিশাল নগরীর মাটি দেবে যাওয়ার খবরে উদ্বিগ্ন খোদ সিটি কর্পোরেশনের প্রশাসকও। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প উপায়ে পানি উৎপাদনের পরিকল্পনার কথা জানান তিনি। এই ভয়াবহতা মানে আজ করতে পেরে সরকার আমাদেরকে বিভিন্ন কাজের জন্য এবার 10 কোটি টাকা দিয়েছিল। সেই 10 কোটি টাকার প্রায় 90% টাকা আমরা এই আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আনডান অবস্থায় আছে সেটাকে রিভাইভ করার জন্য টেন্ডার করে ওখানে কাজে লাগিয়েছি। এই দুইটা যদি চালু হয়, তো দুইটা চালু হলে আমার 2.5 কোটি থেকে 3 কোটি লিটার পানি আমি এই কীর্তনখোলা নদীর পানি ট্রিটমেন্ট করে আমি জনগণকে দিতে পারবো। আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার উঠাইতে হবে না, ফলে যে বেকম সৃষ্টি হচ্ছে, মাটি নেমে যাচ্ছে, সেই সমস্যাটা হবে না। বরিশাল নগরীতে দৈনিক পানির চাহিদা 7 কোটি 20 লাখ লিটার, ঘাটতি 4 কোটি লিটার। সিটি কর্পোরেশন এলাকায় 58 বর্গ কিলোমিটারে বসবাস করছেন প্রায় 8 লাখ বাসিন্দা। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। খুলনার বাজারে দেশীয় মাছের সরবরাহ কমলেও বেড়েছে চাষের মাছের সরবরাহ। এতে মাছের দাম কিছুটা কমেছে, তবে চড়া বেশিরভাগ সবজির দাম। নিত্যপণ্যের সরবরাহ এবং দরদাম নিয়ে বিস্তারিত জানাতে খুলনা নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, দেশীয় মাছের সরবরাহ কম থাকার কারণ কি? মাছের দাম প্রকারভেদে কেজিতে কত টাকা বিক্রি হচ্ছে এবং বাজারে সবজির দাম বাড়ানোর কারণ কি, সবই জানতে চাই। রওশন, আসলে খুলনার বাজারে কিন্তু যেসব পণ্যের আমদানি বাড়ে সেসব পণ্যের দাম কিন্তু কমে যায়, আবার যেসব পণ্যের সরবরাহ কমে যায় সেসব পণ্যের দাম কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে মাছের কথা যদি আগে আপনাকে বলি, তাহলে মাছের বাজারে কিন্তু এখন সরবরাহ কিন্তু কিছুটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে বললে চলে, কারণ সামুদ্রিক মাছ কিন্তু বাজারে একেবারেই নেই। সমুদ্রে যেহেতু মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে, তবে বাজারে চাষের মাছ কিন্তু রয়েছে। চাষের মাছের যে সরবরাহ সেটি কিন্তু বাজারে ভালোই রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন, এবং চাষের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মাছ আস্তে আস্তে উঠতে শুরু করেছে। আপনি যে ভেটকি, এখানে যে কোরালটি দেখছেন, কোরাল, পাবদা, রুই, এখানে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা, বা কোনো মাছে কিন্তু 50 টাকা কেজিতে কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। মাছের বাজারে কিন্তু চাষের মাছের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা বেড়েছে, যার ফলে কিন্তু মাছের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তবে আর কিছুদিন পরে মাছের যে সরবরাহ সেটি কিন্তু আরও বেড়ে যাবে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু শীতকালে অনেকটা বেশি থাকে, যার ফলে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু কমে আসবে, এবং এর পাশাপাশি সামুদ্রিক মাছও আসতে শুরু করবে, যার ফলে কিন্তু দাম কমে আসবে। এদিকে সবজির কথা যদি আপনাকে বলি, সবজির যে দাম সেটি কিন্তু বর্তমানে বেশ চড়া রয়েছে, কারণ সবজির যেহেতু শীতকালীন সবজির একেবারে শুরুর দিকে এবং গ্রীষ্মকালীন সবজির কিন্তু শেষের দিকে, যার ফলে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। শীতকালীন কিছু সবজি আমরা কিন্তু বাজারে আজকে দেখতে পেয়েছি। বাজারে শীতকালীন সবজি বলতে ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। ফুলকপি আজকে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু বেশ চড়া দাম। এবং টমেটো বাজারে আমরা দেখছি, টমেটো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা বা 140 টাকা পর্যন্ত কিন্তু টমেটো বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হচ্ছে প্রায় 120 থেকে 130 টাকা, বাঁধাকপি বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা। মোটামুটি বললে চলে যে নতুন যে সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে সেই সবজিগুলোর দাম কিন্তু বেশ চড়া রয়েছে, এবং অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু খুব বেশি একটা কম তাও কিন্তু বলা যাবে না, কারণ বেশিরভাগ সবজি কিন্তু 80 থেকে 100 টাকা বা 50 টাকার উপরে সব ধরনের সবজি কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু শীতের যেহেতু শুরুর সময় এখন, সেহেতু কিন্তু বাজারে সবজির যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই কম রয়েছে। আস্তে আস্তে কিন্তু যত দিন যাবে তত সবজির যে সরবরাহ সেটি কিন্তু বাড়তে থাকবে এবং দামও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ খবর। খুলনা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। ইলিশের প্রজনন নিশ্চিতে নদী এবং সমুদ্রে চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে তৎপর মৎস্য বিভাগ এবং প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, নদ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় তো একেবারে শেষের দিকে, এবারের অভিযান কতটা সফল হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা?
হ্যাঁ, শরীফ রওশন, মাছ শিকার যে 22 দিনের অভিযান, সেটি এখানকার যে জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর তারা শতভাগ সফল হয়েছে এমনটি নিশ্চিত করেছে। তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে গতকাল পর্যন্ত 417টি অভিযান পরিচালনা করেছেন পটুয়াখালী জেলার বিভিন্ন নদ নদী এবং সমুদ্রের মোহনায়। তারা বলেছে এই অভিযানে প্রায় 2,51,04,000 টাকার অবৈধ জাল তারা জব্দ করেছে এবং এতে 114টি মামলা দায়ের হয়েছে এবং আটক হয়েছে 85 জন জেলে এবং এদের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে 3,07,40 টাকা জরিমানা আদায় করেছে। তো আজও কিন্তু তাদের মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য বাহিনীর সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করছেন। তারা বলছেন যে এখানকার জেলেরাও কিন্তু এই 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়া দিয়ে তারাও তীরে অবস্থান করছে। আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্যবন্দর আলিপুর মহিপুরের শিববাড়িয়া নদের পোতাশ্রয়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সামুদ্রিক যে সকল ট্রলার রয়েছে সে সকল ট্রলার কিন্তু এই তীরে অবস্থান করছেন এবং একই সঙ্গে এখানকার জেলেরা তারা জাল মেরামত করছেন, কেউ বা ট্রলার মেরামত করছেন এবং আর কয়েকদিন পরেই আর 4 দিন পরেই কিন্তু তারা সমুদ্র এবং নদ নদীতে মাছ শিকার করতে পারবেন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই। সে কারণেই তারা কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করেছে। এখানকার যে মৎস্য অধিদপ্তর এবং কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এই জেলেদের যে অবরোধকালীন জেলেদের যে খাদ্য সহায়তা সেগুলোও কিন্তু প্রায় প্রদান করা সম্পন্ন হয়েছে। সফলভাবেই তাদের এই অভিযান সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে ইলিশ মাছের উৎপাদন দ্বিগুণ হওয়ার প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। ইলিশ সংরক্ষণ অভিযানের সবশেষ খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। চট্টগ্রামে দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত 8টার দিকে সীতাকুণ্ড কলেজ রোডে 10 থেকে 12 জন দুর্বৃত্ত লিটন কুমার চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ভুক্তভোগীর নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত সাংবাদিকের মুখে এবং মাথায় বেশ জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে 3তলা বিশিষ্ট একটি পরিত্যক্ত হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত 12:30টার দিকে সেন্ট্রাল সিটি নামের হাসপাতালটির নিচ তলার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান হঠাৎ করেই বিকট শব্দ হয় ভবনটিতে, পরে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে কারণ জানতে এখনও তদন্ত চলছে। আগুনে হাসপাতালের নিচ তলা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এবার দেশের বাইরের খবর। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে একটি কার্গো বিমান ছিটকে সমুদ্র পাড়ে পড়ার ঘটনায় অন্তত 2 জনের প্রাণ গেছে। স্থানীয় সময় সোমবার ভোর 3:50 এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত বিমানটি বোয়িং 747 মডেলের কার্গো বিমান ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই থেকে যাওয়া বিমানটি অবতরণের সময় ছিটকে পড়ায় রানওয়ের গ্রাউন্ডে থাকা 2 জনই মারা গেছেন। তবে বিমানটিতে থাকা 4 ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটি এমিরেটসের EK9788 ফ্লাইট ছিল। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে হামাসের কাশেম ব্রিগেডের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি গোষ্ঠীটির। এ নিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 97 জনে। গেল 10 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল অন্তত 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের। এদিকে এত কিছুর পরও যুদ্ধবিরতি ভেস্তে যায়নি বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য এটি। গাজা সিটি ও উত্তরাঞ্চলে বর্বর এই হামলা চালিয়ে একদিনেই শিশুসহ অন্তত ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির মধ্যেও মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি। এদিন ইয়াহিয়া আল মাবু নামে হামাসের কাশেম ব্রিগেডের এক কমান্ডার নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। হামলায় আন্তর্জাতিক একটি গণমাধ্যমের সম্প্রচার সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ অক্টোবর থেকে প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করে যুদ্ধবিরতি প্রচেষ্টা কলঙ্কিত করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি গেল ১০ দিনে তেল আবিব অন্তত ৮০ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলেও দাবি গাজা কর্তৃপক্ষের। এতে মধ্যস্থতাকারীদের উপর ক্ষোভ ঝেড়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। وين الاتفاق؟ وين ترامب؟ وين الضامنين للاتفاق الهزيل؟ احنا شركة BNB، شركة فلسطين للإنتاج الإعلامي، بالستاين ميديا برودكشن، شركة بتقدم خدمات لقنوات دولية لقنوات عالمية। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েলও। IDF বলছে রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের 2 সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা। তবে ইসরায়েলের সিরিজ হামলার পর যুদ্ধবিরতি বহাল আছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, IDF এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Quite rambunctious. They've been doing some shooting, and we think maybe the leadership isn't involved in that. Some rebels within, but either way, it's going to be handled properly. It's going to be handled toughly, but properly. তবে রাফায় ইসরায়েলি বাহিনীর উপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস। এদিকে ২৮টির মধ্যে ১২ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিপরীতে ১৫০ ফিলিস্তিনের মরদেহ গাজায় ফেরত পাঠিয়েছে তেল আবিব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্বের সবচেয়ে বড় লুভর জাদুঘরে চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। মুখোশ পরা ৩ ব্যক্তি কয়েক মিনিটের মধ্যেই জাদুঘরের ভেতরে ঢুকে অন্তত ৯টি আইটেম চুরি করে পালিয়ে যায়। তবে জাদুঘরের চুরির ঘটনা এটি প্রথম নয়। এর আগেও ইউরোপের বেশ কয়েকটি দেশে অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বের বড় বড় জাদুঘরের চুরির ঘটনা নিয়ে তানভীর জনির প্রতিবেদন। লিওনার্দো দা ভিঞ্চির জগৎবিখ্যাত চিত্রকর্ম মোনালিসার কথা উঠলেই প্রথমেই মাথায় আসে প্যারিসের লুভর মিউজিয়ামের কথা। বিশ্বের সবচেয়ে বড় এই জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে ৩৫,০০০-এর বেশি চিত্রকর্ম। প্রতিদিন জাদুঘরটি দেখতে আসেন প্রায় ৩০,০০০ দর্শনার্থী। এবার বিখ্যাত এই মিউজিয়ামে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল। কয়েক মিনিটের মধ্যে অন্তত ৯টি আইটেম চুরি করে পালিয়ে যায় মুখোশধারীরা। অতীতেও ইউরোপের অনেক দেশে এরকম চুরির ঘটনার নজির আছে। ২০০৮ সালে সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত বিখ্যাত জাদুঘর বুয়ার্লের সংগ্রহ থেকে পল সেজান, এডগার দেগাস, ভ্যান গগ ও ক্লদ মনেটের প্রায় $১৬.৫ লাখ মূল্যের 4টি তৈলচিত্র চুরি হয়। যদিও কিছু সময় পরই মনেট ও ভ্যান গগের ছবি উদ্ধার করা হয়। তবে ২০১২ সালে সেজানের ছবিটি পাওয়া যায় সার্বিয়ায়। ২০১০ সালে প্যারিসের মিউজিয়াম ডি আর্ট মডার্ন দে লা ভিলে থেকে $১১.৭০ লাখ মূল্যের ৫টি চিত্রকর্ম চুরি হয়। এসব শিল্পকর্মের মধ্যে পিকাসোর ডোভ উইথ গ্রিন পিস এবং হেনরি ম্যাটিসের পোস্টেরেলও ছিল। ২০১২ সালে নেদারল্যান্ডসের রটারড্যাম কুইন্সটল জাদুঘর থেকে চুরি হয় পিকাসো, ম্যাটিস, মনেট এবং অন্যান্যদের তৈরি 7টি চিত্রকর্ম। পিকাসোর চিত্রকর্ম উদ্ধারের পর দেখা যায় সেটি মূলত নকল ছবি ছিল। এই চুরির ঘটনায় ২০১৩ সালে রোমানিয়ান এক ব্যক্তি ও তার বেশ কয়েকজন সহযোগীকে দোষী সাব্যস্ত করা হয়। পূর্ব জার্মানির স্যাক্সনি শহরের গ্রিন ভল্ট জাদুঘরের গ্রিল কেটে ২০০৯ সালে ৪,৩০০টির বেশি হীরা চুরি করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় $১২.৫ কোটি। যদিও বেশিরভাগ রত্ন উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০২৩ সালের ব্রিটিশ জাদুঘর থেকে চুরি হয় সোনার গয়না ও রত্নসহ প্রায় ২,০০০ নিদর্শন। করোনা মহামারীর সময় নেদারল্যান্ডসের বেশ কয়েকটি জাদুঘর থেকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়। ২০০৪ সালে সাও পাওলোর শীর্ষস্থানীয় শিল্প জাদুঘর থেকে পিকাসোর ১৯০৪ সালের সুজান ব্লোচের প্রতিকৃতি এবং ক্যান্ডিনো পোর্টিনারির ১৯৩৯ সালের দ্য কফি ওয়ার্কার চুরি করে নিয়ে যায়, যার মূল্য ছিল প্রায় $৫৫ লাখ। ১ মাস পরই সেগুলো উদ্ধার করা হয়। তানভীর জানি, এখন বিশ্ব। এবার খেলার খবর।
ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জিতল মরক্কো, যার মাধ্যমে বয়সভিত্তিক প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আফ্রিকার এই দেশটি। চিলির জাতীয় স্টেডিয়াম জুলিও মার্টিনেজ প্রাদানোসে এদিন প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের 12 এবং 29 মিনিটে জোড়া গোলও করেন পর্তুগালের লিগে খেলা ইয়াসির জাবেইরি। বিরতির পর ফিরে চেষ্টা চালালেও গোল শোধ করতে ব্যর্থ আর্জেন্টিনার তরুণ ফুটবলাররা। যদিও পুরো ম্যাচে বল পজিশন থেকে শুরু করে সব দিক থেকেই এগিয়ে ছিল আলবিসেলেস্তারা। এই হারের মাধ্যমে বয়সভিত্তিক এই আসরটিতে সপ্তমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন থেকে বঞ্চিত হলো আর্জেন্টিনা ফুটবল দল। শেষ করছি এখন বাণিজ্য শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন, প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক, জড়িত 2 জন শনাক্ত, দ্রুতই গ্রেপ্তারের দাবি। সঞ্চয়ের পরিবর্তে গ্রাহককে বিনিয়োগে উৎসাহিত করতে চায় সরকার, তারল্য ফাঁদে পড়তে পারে অর্থনীতির শঙ্কা বিশ্লেষকদের। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না। শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মিলবে আন্তর্জাতিক ফ্লাইট, পর্যটন অর্থনীতিতে গতি সঞ্চারের আশা, প্রস্তুতি নিয়ে প্রশ্ন। ফেসিলিটিগুলো এনশিওর করা দরকার। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যেটাই করুন না কেন হয়তো টাইম নিয়ে করুক। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রভাব, 4 বছরে প্রায় 4 সেন্টিমিটার দেবেছে বরিশালের মাটি, হুমকিতে জনস্বাস্থ্য এবং কৃষি। এবং যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসন, একদিনেই নিহত 45, অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ এখনো বহাল, জানালেন ট্রাম্প। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।